হ্যালো আমার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমার গল্পগুলো শুনে সুখ নিচ্ছ। তোমাদের আমি ভালোবাসি বলে আজও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হলাম। আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা আজ তোমাদের বলবো। তবে বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিও প্লিজ। আমার নাম জয়া আর আমার স্বামীর নাম শিমুল। আমরা 2 বছর হলে বিয়ে করেছি, কিন্তু আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আসলে আমার স্বামী সন্তান চায় না। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আমার স্বামী, চাকরি বাদে কিছুই বোঝে না। নিজের এই সুন্দরী বউয়ের কোনো কদরই নেই তার, আর খালি আমার উপর সন্দেহ করে। তাই অনেকটা তালাবদ্ধ থাকতে হয় বাড়িতে আমাকে। তার এই সুন্দরী বউ তাকে ছেড়ে চলে যাবে এই চিন্তাটা। কিন্তু এই বউয়ের সুখ আর রোমান্টিকতায় সুখের খবর তার নেই। এই চাকরির সুবাদে আমার স্বামীকে 3 মাসের জন্য সিঙ্গাপুর যেতে হবে। আর এই সময়টুকু আমাকে পাহারা দেওয়ার জন্য সে আমার শ্বশুরকে আনতে চলেছে বাসায়। এই 3 মাস শ্বশুর আমার সাথে থাকবে। আমার শ্বশুরকে শেষ দেখেছিলাম আমার বিয়ের সময়। গ্রামে থাকতে ভালো লাগে না, আর চাকরির কারণে আমার স্বামী আর আমি বিয়ের পর দিনই ঢাকায় এসে পড়ি। এরপর আমাদেরও যাওয়া হয়নি, আর উনিও আসেননি। বিয়ের আগে আমার শাশুড়ি মারা গেছেন শিমুলকে জন্ম দিতে গিয়ে। এরপরে আর আমার শ্বশুর বিয়ে করেননি। শিমুল যাবার দিনই শ্বশুর আসেন সকালে। শ্বশুর মানে বাবা আসার পরে শিমুল চলে গেল ফ্লাইট ধরতে। বাবা এয়ারপোর্ট পর্যন্ত যেতে চাইলেন আমাকে নিয়ে, কিন্তু শিমুল না করে দিলা। বাবাকে এনে লিভিং রুমে বসলাম। সারারাত জার্নি করে এসেছেন বাবা। বাবাকে বললাম, বাবা আপনাকে সকালের নাস্তা দেই কেমন? হ্যাঁ বৌমা দাও। বাবা নাস্তা খেতে খেতে আমরা কথা বলতে লাগলাম। আমি ভেবেছিলাম শ্বশুর আমার স্বামীর মতোই বদমেজাজি হবে, তবে এখন আমার মনে হচ্ছে উনি আমার স্বামীর পুরা বিপরীত মানুষ। অনেক মিশুক টাইপের। খাবার শেষে বাবাকে টিভি দেখতে দিয়ে আমি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পরে বাবা আমাকে ডাকলেন, বৌমা একটু গোসল করা প্রয়োজন, একটু পানি গরম করে দিতে পারবে? বাবা, পানি গরম করে দেওয়া লাগবে না, আসুন আপনাকে গোসলখানা দেখিয়ে দেই। আমাদের বাসায় একটা মাত্র গোসলখানা। এখন শীতকাল, তাই শ্বশুর বললেন যে একটু গরম পানি করে দিতে। আমি বললাম, বাবা এখানে আপনি সরাসরি ঝরনাতে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন। আসুন আপনাকে শিখিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয় বৌমা, আমাকে আর কষ্ট করতে হবে না। গোসলখান আর ঝরনা আর কলের সুইচ একটাই। বাবাকে গরম পানি আনা দেখতে গিয়ে ভুলে আমি ঝরনা ছিঁড়ে ফেলি। ঠান্ডা পানিতে আমরা দুজনেই গোসলখানায় কাক ভেজা হয়ে যায়। আমি সাদা সালায়ের কামিজ পরনে ছিলাম, সামনে পরা ছিলাম না। আমি দেখলাম ভিজে গিয়ে আমার সব পরিষ্কার দেখা যাচ্ছে। আমি লজ্জায় পড়ে গেলাম। আমি বললাম, বাবা আপনি আগে গোসল করুন, আপনার শেষ হলে আমি গোসল করছি। কিন্তু আমি মুখে এই কথা বললেও এই শীতে আমাকে এভাবে ভেজা হয়ে থাকতে হবে ভেবে আমার গায়ে কাঁপুনি আসছে। আমি চলে যাচ্ছি এমন সময় বাবা খুব করে আমার হাত ধরে আমাকে থামিয়ে দিয়ে বললেন, কি বলছ বৌমা? এই শীতে ভেজা গায়ে বসে থাকলে তোমার জ্বর আসবে। এক কাজ করো, তুমি আমার সাথে গোসলটা সেরে নাও। আমি যেন আকাশ থেকে পড়লাম। পিতৃতুল্য একজন সামনে আমাকে বস্ত্রবিহীন হতে হবে, যেখানে আমার স্বামী বাদে আমাকে বস্ত্রহীন কেউ দেখেনি। বাবা বললেন, কি হলো বৌমা? গরম পানির ঝর্ণা ছাড়ো, নয়তো দুজনেই জ্বরে পড়লে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে বাবা। আমি খুলতে যেও আমার হাত আটকে যাচ্ছিল। মাত্র 1 দিন হল শ্বশুর এসেছেন, আর আজকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। আমাকে আনমনা দেখে বাবা বললেন, কি বৌমা, লজ্জা পাচ্ছ? লজ্জার কিছু নেই, আমি তো তোমার বাবার মতো। আমার মেয়েদেরও তোমার মতো বয়স পর্যন্ত নিজ হাতে গোসল করিয়ে দিয়েছি। এগুলো গ্রামের স্বাভাবিক ব্যাপার। তা তোমাদের শহরে কি হয় জানি না। না বাবা, ও রকম কিছু না। আসলে জামাটা ভিজে আটকে গেছে, নামাতে পারছি না। আচ্ছা আমি সাহায্য করছি, চিন্তা করো না। শিমুলকেও আমাকে ছোটবেলায় গোসল করিয়ে দিতে হয়েছিল। এরপর বাবা আমার শালার নামিয়ে ফেললেন, আর আমি আমার। এখন আমি আমার শ্বশুরের সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছি। আমি আমার হাত দিয়ে থাকতে চেষ্টা করলাম, বাবাও ততক্ষণে কাপড় কিন্তু অনেক নিচে। মনে হয় না এই বয়সেও তার ইচ্ছা একটু কমেছে। বাবা ঝরনার নিচে একটু গা ভিজিয়ে তুলে বসে সাবান মাখতে লাগলেন। আমি এই ফাঁকে ঝরনার নিচে দাঁড়িয়ে গেলাম।
আমার মতে একজন যুবতী সুন্দরী বাবার সামনে সম্পূর্ণ হলেও তিনি একবারও আর চোখে বা অন্যরকম ওই দৃষ্টিতে আমার দিকে তাকালেন না। যা দেখে আমি অবাক হলাম। বৌমা। জি বাবা। আমার পিঠটা একটু মেজে দেবে? নাগাল পাচ্ছি না, তুমি একটু মেজে দিলে ভালো হয়। আমি হাতে মাজুলিতে সাবান মেখে বাবার পিঠ কষতে শুরু করলাম। বাবা তখন শহরের গরম পানির ব্যবস্থা গুনগান গেয়ে চলেছেন। মাজার সময় আমার গলায় মাঝে মধ্যে আবার পিঠে ঘষা লাগলে আমার শরীরে কেমন যেন লাগছিল। আমার স্বামীর সাথে এমন মুহূর্ত আমি কখনোই কাটেনি। ছোটকালে বাবা না থাকায় বাবার আদর কি তা যেন আমি বুঝতে শুরু করলাম। এরপর বাবা আমার পিঠ মেরে দিলেন। গোসল শেষে নিজে আমার পুরো শরীর গামছা দিয়ে মুছে দিলেন। গামছা দিয়ে আমার শরীরে আবার স্পর্শে আমার নিঃশ্বাস হতে লাগল। আমার স্বামী আমাকে এভাবে কখনো আমাকে আদর সোহাগ করে নাই। হঠাৎ শরীরে এরকম স্পর্শ পেয়ে আমার মন যেন কি চাচ্ছিল। তারপর বাবা মাথায় আদর করতে করতে বললেন, বউ এখন কাপড় পরে বারান্দা রোদ লাগাও, শীতের সময় শরীরের জন্য খুব উপকারী। আচ্ছা বাবা, আপনিও আসুন রৌদ্রে। আমরা দুইজন একসাথে বসলাম। বাবা আমার মাথা তার কোলে নিয়ে আমাকে তাদের গ্রামের আর আমার স্বামীর ছোট কালের গল্প বলতে লাগলেন। আমি নিজে চুপচাপ স্বভাবের হয় পুরোটা শুনে গেলাম। আসলে বয়স্ক মানুষের আমার মতোই চুপচাপ একজন শ্রোতার প্রয়োজন। এরপর থেকে বাবার সামনে আমি একটু খোলামেলা চলা শুরু করলাম। বাবার কথাবার্তা আমার খুব ভালো লাগত। আসলেই বাবা আমাকে সম্পূর্ণ দেখেছেন, তার সামনে আর লজ্জা কি। রাতে খাবার পরে এখন ঘুমানোর পালা। আমাদের বাসায় একটাই বেডরুম, দুইজন এক বিছানাতেই শুনলাম। বাবা লুঙ্গি পরে আর আমি একটা নরমাল নাইটি পরে ঘুমাতে গেলাম। ওখানেও বাবা আমাকে নিজের মেয়ের মতো জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। পরের দিন দুপুরে শ্বশুর মশাই গোসল করতে গিয়েছেন, আর আমি খাবার দাবার তৈরি করেছিলাম। হঠাৎ বাবা আউ করে চিৎকার দিয়ে আমাকে ডাকতে লাগলেন। গিয়ে দেখি বাবা গোসলখানার সাবানে পা পিছলে পড়ে গেছেন। বাবাকে উঠিয়ে সাবান পরিষ্কার করে ঘরে নিয়ে এলাম। বাবা, আপনার কোথায় ব্যথা লেগেছে? হ্যাঁ বৌমা, বাম পায়ে ব্যথা করছে প্রচণ্ড। মচকে গেছে মনে হয়। আচ্ছা, আবার চিন্তা করবেন না, আমি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলেছি। ডাক্তার এসে বললেন, উনার পা মচকে গেছে, উনার রেস্ট দরকার, বেশি কিছু না। বিকালে আমি গোসল করতে গিয়ে দেখলাম গোসলখানা সাবানের ফেনায় ভর্তি। কারণ আবার পরে আর কেউ এখানে আসেনি। তবে একটা কেমন জেনে উৎকট গন্ধ আসছে। টেপ ছেড়ে সাবানের ফেনা পরিষ্কার করে দেখি টাইলসের সাদা সাদা আটার মতো কি জেন। হাতে নিয়ে গন্ধ শুকে দেখি ওইসব। বাসায় পুরুষ মানুষ আছে একজন, তাই বুঝতে আর বাকি রইল না কার কাজ এটা। এদিকে আমার স্বামী বাবা পরে যাবার ঘটনা শোনার পর আমাকে খুব বকল ফোনে। হ্যাঁ বাবা, বয়স্ক মানুষ, তুমি তাকে দেখে রাখবে না? এমন কিভাবে হলো? ওমা, আমার কি দোষ? এখন কি আমি ওনার গোসল বাথরুমের সময়ও নজর রাখবে নাকি? হ্যাঁ, পারলে তাই করবে। আজকে যদি বাবার কিছু হয়ে যেত, দেখো এরপরে এমন হলে কিন্তু আমি তোমায় দেখে নেব। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি তাহলে তোমার বাবার সাথে আটার মতো লেগে যাবা কেমন? হ্যাঁ, পারলে তাই করবে। তোমার জন্য যে না আমার মান সম্মান না যায়। রাখলাম ফোন। আমার স্বামীর নিজের মান সম্মান আর ক্যারিয়ার বাদে অন্য কিছুর তোয়াক্কা নেই। সবার উপর নিজের মতো চাপানোর স্বভাব। যাই হোক, যেহেতু আগে শ্বশুর মশায়ের সামনে গোসল করতে হয়েছে, আর আমার স্বামীও এ নিয়ে কোনো সমস্যা নেই, তাই কালকে থেকে ভেবেছি শ্বশুরের সাথে লেগে থাকবা। রাতের বেলা ঘুমিয়ে পরদিন সকাল বেলা উঠলাম, দেখি শ্বশুর মশায়ের ঘুমাচ্ছেন। বুড়া মানুষ, যাই হোক, বউ মারা গেছে অনেক আগেই। আমার স্বামীর জন্ম দিতে গিয়েই বউ হারিয়েছে বাবা। শিমুল বলেছিল আমায়, তাই ওই দিন এত রেগে গিয়েছিল। বুড়া মানুষ এতদিন বুঝারা আছে। ভাবছি বাবার জন্য একটা কিছু করবে। ভাবছি বাবা কালকে হয়তো হাতের কাজ করতে গিয়ে পড়ে গেলেন, তাই ভাবছি বাবাকে আজ গোসলে একটু চমকে দেই। সকালে খাবার পর বাবা গোসল করতে চাইলেন, কারণ কালকে করতে পারেননি। বাবা, আজকে আমি আপনার সাথে গোসলে যাব। না বৌমা, লাগবে না, আমি একাই পারবা। না, আপনার কোনো কথা আমি শুনবে না। শিমুল আমাকে বলে দিয়েছে আপনাকে চোখে রাখতে। ওর কথা আমি ফেলতে পারবা না। আচ্ছা বুঝেছি, তাহলে আমাকে একটু ধরে নিয়ে যাও বৌমা। পা মাটিতে ফেলতেই ব্যথা পাচ্ছি। আজকে নিঃসংকোচে আমি বাবার সামনেই কাপড় খুলতে লাগলাম। আজকে কেন জানি আগের দিনের মতো লাগছে না। বাবাকে টুলে বসে আমি পিঠ মেঝে দিতে লাগলাম। হঠাৎ ভাবলাম দেখি বাবাকে কালকের ঘটনা জিজ্ঞেস করি।
বাবা আপনি কালকে পড়ে গেলেন কিভাবে? ওই গায়ে সাবান দিয়ে গিয়ে পড়ে গেছি। তাহলে বাবা কালকে গোসলখানা সাদা ঘন কি জানি পেলাম মনে হলো। আসলে বৌমা সত্যি বলতে কি, আমি মারতে গিয়ে পড়ে গেছি। আসলে বউ নেই তাই এভাবেই চলতে হয়। কি বলেন বাবা? আপনাকে এত কষ্ট করতে হচ্ছে? হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরি মারা যাবার পরে আর বিয়ে করিনি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য। বুঝলাম না বৌমা, আজ থেকে আপনার সব ইচ্ছা মেটানোর দায়িত্ব আমার। আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছো তুমি? দাঁড়ান আপনাকে বোঝাচ্ছি। এই বলে আমি পিছন থেকে সাবান মাখাতে থাকলাম। আজ থেকে আমি আপনাকে মেরে দেবে, তাতে আপনারাই ভালো লাগবে। বলুন আপনি রাজি কিনা? কিন্তু? কোনো কিন্তু নয়। আপনার এই একাকিত্বের কারণ আমার স্বামী। আমার স্বামীকে জন্ম দিতে গিয়ে শাশুড়ি আম্মা মারা গেছেন, তাই আপনার এই ক্ষতিপূরণ আমি দেবা। আচ্ছা তুমি যা ভালো বুঝো। একটু পরে আমি বাবার সামনে আসলাম, আর সামনে এসে বাবার সাথে চোখাচোখি হলে বাবা মুচকি হেসে বললেন, বৌমা তুমি আমার জন্য এটা করবে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আপনাকে আর ভাবতে হবে না বাবা, এখন থেকে যখন বলবেন আমি আপনার দিব। এটা বলে আমি হাতের গতি আরও বাড়িয়ে দিলাম। একটু পরে দেখি বাবার কাঁপতে শুরু করল। এই দেখা কি করলাম, তোমার গায়ের সব ফেলে দিলাম। আসো তোমার এগুলো পরিষ্কার করে দেই। আচ্ছা বাবা এই নেন মাজুনি আর সাবান। বাবা আমার মুখটুকু মুছে দিয়ে আমার দিকে গিয়ে একটু ইতস্তত হলেন। কি হলো বাবা, লজ্জা পাচ্ছেন? না বৌমা। তাহলে আমার উপরে আপনি যা ফেলেছেন এটা সাফ করে দিন। একটু দুষ্টুমি সুরে বললাম আমি। বাবা আমার সামনের পরিষ্কার করতে করতে বললেন, বৌমা তোমার দেখি অনেক সুন্দর। আমার ছেলে মজা পায় বুঝি? হ্যাঁ বাবা, কিন্তু আপনার ছেলে কি এগুলোর মূল্য বোঝে? তার খালি চাকরি আর টাকা, বউয়ের কথা তার মাথায় আসে না। আচ্ছা বৌমা, আমি শিমুলকে বোঝাবা ও ফেরত আসলে। না হলে কিন্তু বাবা আমি অন্য ছেলের সাথে ভেগে যাবে বলে দিলাম। না আমার লক্ষ্মী বৌমা এমন জীবনেও করবে না, বলে আমার গাল দুটো ধরে আদর করে দিলেন আর কপালে চুমু খেলেন। এরপর বাবা আর আমি গোসল শেষ ওই দিনের মতো রাতে ঘুমিয়ে পড়ি। পরের দিন বাবাকে নিয়ে আমি মার্কেটে যাই। মার্কেটে গিয়ে আবার জন্য কিছু কেনাকাটা শেষ করে আমার জন্য কিছু জামাকাপড় কিনতে চাই। একটা শাড়ি আর কিছু নাইটি কিনবো, বাবাকে সাথে নিয়ে গেলাম। বাবা হঠাৎ দোকানে ঘুরতে ঘুরতে আমাকে ডাকলেন, বৌমা এসো এটা দেখে যাও। জি বাবা। দেখা তো তোমার এই শাড়িটা পছন্দ হয় কিনা। কিন্তু বাবা আমি এমন খোলামেলা শাড়ি পরি না, এটা তো পরা আর না পরা সমান, এজন্যই তো নিতে বলছি। শিমুলকে এটা পরে চমকে দিবে, দেখবে তখন বুঝবে বইয়ের কদর। আচ্ছা দেখি বাবা আমি ট্রায়াল দিয়ে আসি। ট্রায়াল রুম থেকে আসার পরে দেখি বাবা হা করে তাকিয়ে আছে, সাথে পাশে থাকা পুরুষ ক্যাশিয়ারও। টাকা দেওয়ার সময় দোকানদার বলল, আমরা আরও কিছু নিবা নাকি? বাবা কোথা থেকে একটা নাইটি এনে বললেন এটা প্যাক করে দিতে। আমি দেখলাম না ওইটা কেমন ছিল। বাবা নিজে ওটার দাম দিলেন। বাসায় আসার সময় আমরা বাসে আসলাম। বাস আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে নামিয়ে দেয়, বাকিটা হেঁটে বা রিকশা দিয়ে যেতে হয়। বাবা বলল বাকি রাস্তাটুকু হেঁটে চলে যায়, কিন্তু বিপত্তি হলো বৃষ্টি। আমরা দুজনেই ভিজে গেলাম। শীতকালে বৃষ্টি এমন কেউ কখনো ভেবেছে? বাসায় এসে দুজনে গোসলে ঢুকলাম, আগের দিনের মতো দুইজন একসাথে। আজকে ভাবলাম দেখি আজকে বাবা নিজেই আমাকে মেরে দিতে বলেন কিনা। কিন্তু আমার সব আশায় জল ফেলে বাবা গোসল শেষ করে উঠে যেতে নিলেন। বৌমা আমার শেষ, আমি তাহলে বের হচ্ছি। দাঁড়ান বাবা। কি হয়েছে? আপনার কাজটাই তো করা হলো না। আমারও খেয়াল নেই। আসুন এসে টুলে বসুন। ও বুঝেছি। হ্যাঁ দাঁড়াও বসছি। কি হয়েছে বৌমা, সমস্যা? তাহলে আজকে বাদ দেই না, আপনি চুপ করে বসে আনন্দ নিন। এই বলে আজকে টুলটা দেয়ালের সাথে লাগিয়ে বসিয়েছি যাতে বাবা হেলান দিতে পারে। কি হলো বাবা, আপনার ইচ্ছা দেখি নাই। ওটা সমস্যা না বৌমা, তোমার ইচ্ছা না হলে আজকে এটুকুতেই শেষ করো। না বাবা, আপনাকে পুরাই খুশি না করে আমি যাচ্ছি না। এরপর শুরু করলাম দ্বিতীয়। এই যে আড়াই ডালবায় না হয়েছে গেছে একটু, তবে ওটা সমস্যা না।
বৌমা তুমি এত ভালো পারো, এগুলো আমার ছেলে তাই মনে হয় সুখে বাতাসে ভাসে। আসলে বাবা সত্যি বলতে আমি আপনার সাথে এই প্রথম এগুলি করছি। মানে মানে আপনার ছেলের এমন রোম্যান্স করার সময় কোথায়? বুঝেছি বৌমা, আমার ছেলে তোমাকে আসলে অনেক একাকিত্বের মধ্যে রেখেছে। এই বলে বাবা আমাকে বুকে নিলেন আর আমার মাথায় হাত বোলাতে লাগলেন। পরের দিন রাতের বেলা বাবার নাইটিটা প্যাকেট থেকে খুলে বের করলাম সাইজ দেখার জন্য। আয়নার সামনে এটা পরার পর আমার চোখ চরকাচ। এটা দেখি ওপেন আইটি, তাই আমি ওই জায়গাটা ঠিক করেছিলাম। এমন সময় আবার রুমে এলেন। আমি আয়নায় তাকে দেখে পিছন ফিরতেই বললেন, বাহ বৌমা, তোমাকে এটাই একবার পরি মনে হচ্ছে। কিন্তু এটা তো একটু সাইড হয়ে বাবা। আর কি কিনে দিলেন বাবা? এটা ট্রায়ালে পড়লে ওই দোকানে আমি লজ্জায় পড়ে যেতাম। এজন্যই তোমার সাইজের প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি। আর তোমার শাড়ির সাইজ অনুযায়ী মাপ দিয়েছি, চাই তাই হবার কথা না। এই বলে বাবা নিজেই নাইটি ঠিক করতে লেগে গেলেন। এরপর আমার দুই কাঁধে দুই হাত দিয়ে আমাকে আয়নার দিকে ঘুরিয়ে বললেন, দেখলে বৌমা, বলেছিলাম না এটা একদম তোমার সাইজ। আর কালা হলো শিমুলের প্রিয় রং। কালা পরে এরপর দেখবে শিমুল বাবা তোমার আর সামলাতে পারবে না। তাহলে বাবা আপনি সামলাচ্ছেন কেমনে? আমি মুচকি হেসে বললাম, তুমি তো আমার মেয়ে। আমার মেয়েদেরকেও আমি এভাবে সাহায্য করি। আর যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু সর্বোচ্চ হওয়া চাই। এটা শোনার পর আমি বাবার হাত দুটি এনে বাবা প্রথমে একটু চুপ থেকে হাতটা একটু ঝাঁকিয়ে বললেন, অনেক সুন্দর বৌমা। আর কিছু বলবেন না? আরও বলবো? তাহলে অনেক। এটা শোনার পর আমি আর বাবা দুজনে হাসতে লাগলাম। আমি বললাম, হ্যাঁ বাবা, আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বলতে পারো তুমি আমাকে গোসলখানায় যা করেছ এটা তার প্রতিদান। আচ্ছা বাবা, অনেক হয়েছে, আসুন আপনাকে খাবার দেই। ওই দিন রাতে আমি নাইটি পরে খেয়ে ঘুমাতে যাই। বাবা আমাকে সামনের দিকে থেকে ধরলেন। আমি ওনার হাতটা আমার সামনে এনে বললাম, বাবা আপনার যদি ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় আমি কিছু মনে করবেন না। আচ্ছা বৌমা, তুমি চাইলে আমি। না বাবা, আমি চাই আপনি যাতে। কি বাবা, আপনি ঘুমোলে কি হবে? আপনার নিচের জন দেখে ঘুমোতে চাইছে না। কি করবা বৌমা, বলা এটা তো সব পুরুষেরই হয়। আচ্ছা বুঝেছি, একে আগে ঘুম পাড়ানি লাগবে, আগের দিনের চেয়ে একটু বেশি। একটু পরেই বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গায়ে দেখি জ্বর। বাবা উঠতে পারছে না বিছানা থেকে। বাবাকে জ্বর এতটাই কাবু করেছে, বাবাকে বিছানা থেকে উঠতে পারছে না। এদিকে বাবা উঠার জন্য কেন জানি তারা করছেন। কি হলো বাবা, আপনি উঠছেন কেন? বোমা প্রস্রাব পেয়েছে, এক্ষুনি যেতে হবে। দাঁড়ান, আপনাকে তুলছি। কিন্তু তুলেছি বললে কি হবে? আবার মতো এত ভারী একজনকে তোলা আমার পক্ষে অসম্ভব। বৌমা তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যাবে, বিছানা নষ্ট হবে। এক কাজ করো, বরং বাটি নিয়ে আসো, বাটিতে করি। বিছানা নষ্ট হলেও ঝামেলা, কালকে আমি নিজে একটা নষ্ট করেছিলাম। এদিকে বাটি আনতে গেলেও দেরি হবে। আমি কিছু বুঝতে না পেরে মাটিতে বসে পড়লাম। বাবা খাটের কোনায় বসলেন আমার সামনে। অবশেষে বাবা 3 মাসের ভিতর আমার পেটের বাচ্চা দিলে, কিন্তু স্বামী জানে না। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।